নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নবম শ্রেণী তথা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। প্রশ্নপত্রের সেটটি আলোচনা করার আগে আমি তোমাদের ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন বিন্যাস এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো আসবে এবং প্রশ্নের মান কত, এই সম্পর্কে আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নবম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা, যে পর্যায়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মোট 40 নম্বরের প্রশ্ন আর 10 নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রস্তুতিকালীন মূল্যায়ন বা প্রজেক্ট পেপার। পাঠের নাম কী কী রয়েছে? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, শব্দ গঠন উপসর্গ অনুসর্গ, দাম, নোঙর, ধাতু ও প্রত্যয়, ভাব সম্প্রসারণ। বুঝতে পেরেছ? এবার সহায়ক পাঠ বইয়ের বোমযাত্রী ডায়েরি রয়েছে। এবার লক্ষ্য করো প্রশ্নের মান, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। গল্প থেকে 1 নম্বরের এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে 2 নম্বরের, 3 নম্বরের ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আর রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরে থাকবে। কবিতা থেকে 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন, 2 নম্বরের এসএকিউ প্রশ্ন, 3 নম্বরের ব্যাখ্যা ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন, 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন। এবার নাটক থেকে 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন, 2 নম্বরের এসএকিউ প্রশ্ন, 3 নম্বরের ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এবার সহায়ক গ্রন্থ থেকে 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন, তারপরে 1 নম্বরের হচ্ছে এসএকিউ প্রশ্ন আর 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন। ব্যাকরণ থেকে থাকবে 2 নম্বরের এমসিকিউ প্রশ্ন এবং 3 নম্বরের এসএকিউ প্রশ্ন। এই করে মোট গল্প থেকে মোট প্রশ্নের মান অর্থাৎ 11 নম্বর থাকবে, কবিতা থেকে 11 নম্বর, তারপরে নাটক থেকে 6 নম্বর, সহায়ক গ্রন্থ থেকে 7 নম্বর, ব্যাকরণ থেকে 5 নম্বর। এই করে মোট গেল 40 নম্বরের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। এবার তোমরা লক্ষ্য করো মধ্যশিক্ষা প্রদত্ত প্রশ্নপত্র থেকে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নমুনা প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে একে দেয় কি রয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করো, দেওয়া আছে একে দেয় ঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, ঈশান হলো অপশান ক্ষয়ে উত্তর পূর্ব কোণ। 1.2 ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল, ইলিয়াস এসব দিয়েছিল অপশান গতে তার ছোট ছেলেকে। 1.3 প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে, বক্তা অপশান গয়ে জেলে। 1.4 আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, উদ্ধৃতাংশে যে দিনটির প্রসঙ্গ রয়েছে সেটি হল অপশান কয়ে 1 জানুয়ারি। 1.5 সমবর্ণ লোপ এর ক্ষেত্রে দুটি সমধ্বনির মধ্যে অপশান কয়ে একটি ধ্বনি শুধুমাত্র লেখায় লোপ পায়। 1.6 শহুরে উদাহরণটি হল অপশান ঘয়ে মধ্যগত স্বরসঙ্গতি। 2 দাগে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে কাকে স্মরণ করেছে? উত্তর কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে ঋষি জৈমিনীকে স্মরণ করেছে। 2.2 দাগে তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন? উত্তর অজিত দত্তের লেখা নোঙর কবিতায় কবি সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছিলেন। 2.3 আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না, বক্তা কোন সত্য কথা বলছেন? উত্তর লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পে বক্তা অর্ধ শতাব্দী ধরে সুখ খুঁজেছে, যতদিন ধনী ছিল তার কখনো সুখ পায়নি। 2.4 পেট্রো দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? পেট্রো দোরগোড়ায় কী লেখা ছিল বলে বক্তা জানিয়েছেন, বক্তা হবে, স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পে যে অঙ্ক জানে না সেখানে তার প্রবেশ নিষেধ।
2.5 দাগে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর কিভাবে আংটিটি পেয়েছিলেন? উত্তর, কালিদাসের রচিত ধীবর বৃত্তান্ত নাটকে নিজের শিকার করা একটি রুই মাছ খণ্ড করে কাটার সময় ধীবর তার পেটের মধ্যে শকুন্তলাকে দুষ্মন্তের উপহার দেওয়া মণিমুক্তায় ঝলমলে আংটিটি পায়। মণিমুক্তায় হবে, স্পেলিংটা হয়ে গেছে মুক্তায় হবে। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, মণিমুক্তায়। মণিমুক্তায়। 2.6 দাগে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজ শ্যালক কোন ভূমিকা পালন করেছেন? উত্তর, কালিদাসের রচিত ধীবর বৃত্তান্ত নাটকে রাজ শ্যালক বেশ সক্রিয় ও যথেষ্টভাবে নগর রক্ষায় দায়িত্ব পালন করেছেন। 2.7 ঠিক ঠিক মনে পড়েছে। কোন ঘটনার কথা বক্তার মনে পড়েছে? উত্তর, কালিদাসের রচিত ধীবর বৃত্তান্ত নাটকে বছর খানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। 2.8 কোন দুটি প্রত্যয়কে তুলনাবাচক তদ্ভিদ প্রত্যয় বলা হয়? উত্তর, তর ও তম এই দুটি সংস্কৃত প্রত্যয়কে বলা হয় তুলনাবাচক তদ্ভিদ প্রত্যয়। যেমন বৃহৎ যুক্ত তর বৃহত্তর, বৃহৎ যুক্ত তম বৃহত্তম। 2.9 মধ্য স্বরলোপের একটি উদাহরণ দাও। উত্তর, বলিতে বলতে, জানালা জানলা। 2.10 থেকে রি কে মিশ্র ধ্বনি বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি আমরা পারিনি। তোমরা যদি কেউ পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। বুঝতে পেরেছ? 3 দাগে কম বেশি 7টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী কে? কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছেন? আমি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে। বুঝতে পেরেছো? ওখানে সহায়িকা বইয়ের প্রশ্নের কত নম্বর পেজে রয়েছে এবং প্রশ্নের মান দিয়ে, অর্থাৎ কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নে উত্তর রয়েছে সেগুলো লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, যে সব প্রশ্নগুলো উত্তর আমি বলে দিচ্ছি। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া প্রশ্নচিত অংশে জৈমিনী একজন প্রাচীন ভারতের ঋষি বা মুনি। এত দূর লিখবে। বুঝতে পেরেছ? এখান থেকে জৈমিনী কে ছিলেন, এখান থেকে এতটা লিখবে। তারপরে রয়েছে তারপরে যে প্রশ্নের উত্তরটা কি রয়েছে, তারপরে প্রশ্নটি ছিল এই যে কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছেন, এখান থেকে লেখা শুরু করবে। এই যে প্রবল প্রাকৃতিক দুর্যোগে সমগ্র কলিঙ্গ রাজ্য ধ্বংস হওয়ার উপক্রম, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? শুরু করে পুরোটা লেখো, এত পর্যন্ত লেখো। তারপরে দেখাচ্ছে পরের অংশটা। পাওয়ার আশায় স্মরণ করেছিল, এত পর্যন্ত লিখবে। 3.2 দাগে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। কোন তরি? কবির বাণিজ্য তরি। প্রগতিটির অন্তর্নিহিত অর্থটি বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু করবে। উদ্ধৃত অংশটি কবি অজিত দত্ত রচিত, এখান থেকে শুরু করবে। এই ঢেউ তার নোঙরের, আরো বাকি আছে আমি দেখাচ্ছি। মুক্তি প্রত্যাশী কবির কাছে পরিষ্কার হয়ে যায়, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 দুশ্চিন্তারও অন্ত ছিল না। বক্তা কে? বক্তা হলেন ইলিয়াসের স্ত্রী শাম সেমাগি। তার জীবনে কিভাবে নানান দুশ্চিন্তা ভিড় করে আসতো। এই যে লক্ষ্য করে এখানে অতিথিদের কি খাবার খেতে দেবে, কি উপহার দেবে যাতে লোকে নিন্দা করবে না ইত্যাদি ভেবে অতীতে শাম সেমাগির দুশ্চিন্তা হতো। এছাড়াও তার ধনী শাম সেমাগি রাতে ঘুমানোতে যাওয়ার আগে ভাবতো, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুর নিয়ে গেল, কিংবা চোরে বোধহয় ঘোড়া চুরি করলো, ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। এইসব দুশ্চিন্তায় তার ঘুমতো না। বুঝতে পেরেছ? 4.2 দাগে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। কার একথা মনে হলো? কথক সুকুমারের। কেন তার একথা মনে হলো? দাম গল্পের কথক বহুদিন ধরে মাস্টারমশাইয়ের সঙ্গে, এখান থেকে শুরু করবে। তিনি অপরাধী করেছেন, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সেই আংটি দেখে মহারাজের কোন প্রিয়জনের কথা মনে পড়েছে? মহারাজের পরিচয় দাও। প্রিয়জনের কথা মনে পড়ায় রাজা কি করেছিলেন?
এই যে মহারাজের পরিচয়, কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত, এখান থেকে বা রাজার পরিচয় এখান থেকে শুরু করবে, দিয়ে শকুন্তলার স্বামী এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পারছি, এটা মহারাজের পরিচয় হলো। এরপরে রয়েছে প্রিয়জনের কথা মনে পড়ে রাজা কি করেছিলেন। এই যে এই প্রশ্নের উত্তরটি, নগর রক্ষায় নিযুক্ত রাজশালক ও 2 রক্ষী এক অভিজ্ঞ সাধারণ, এখান থেকে শুরু করবে। পুরো হয়ে আংটি দিকে চেয়েছিলেন, তিনি উদাসীন হয়ে আংটির দিকে চেয়েছিলেন, এতটা পর্যন্ত লিখবে। 5.2 এর দাগে আপনারা অনুগ্রহ করে শুনুন বক্তাকে। বক্তা হলেন কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকে জেলে ধীবর। তার বক্তব্যটি কি? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আলোচ্য উক্তিটির বক্তা ধীবর নগর রক্ষীদের কাছে নিজের পরিচয় এবং কিভাবে সে রাজার আংটিটি পেয়েছে সে কথা শোনাতে চেয়েছে। 6 দাগে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কবি কঙ্কনের পরিচয় দাও। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও। আচ্ছা, প্রথমে অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কবি কঙ্কন এর পরিচয় দিচ্ছি, লক্ষ্য করো। এই যে কবি কঙ্কনের পরিচয়, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক নির্ধারিত কবিতাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করো, দিয়ে লিখো, পরপর লিখে নাও, আমি দেখাচ্ছি পরে। দিয়ে প্রথমে এতটা পর্যন্ত লিখবে, মধ্যে রচিত হয়েছিল এত পর্যন্ত, বুঝতে পেরেছ। এরপরে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও। তার আগে এই যে শ্রী কবি কঙ্কনের পরিচয়, এখান থেকে এতটা লিখবে, বুঝতে পেরেছ। কোথা থেকে শুরু করবে? এখান থেকে শুরু করবে, পরে পর্ব দেখাচ্ছি, লক্ষ্য করো, দিয়ে এতটা লিখবে। এরপর কি রয়েছে তোমাদের পাঠ্যাংশের মধ্যে প্রাকৃতিক দৃশ্য, এই যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা এখান থেকে শুরু করবে। এই যে এখান থেকে শুরু করবে, বাস্তববাদী কবি মুকুন্দ চক্রবর্তী, এখান থেকে শুরু করবে, দিয়ে কলিঙ্গের প্রজাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, এত পর্যন্ত লিখবে। 6.2 দাগে নোঙ্গর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙ্গর কি? উত্তরটি লক্ষ্য করো। নোঙ্গর শব্দের অর্থ হলো অঙ্কুশের ন্যায় লোহার ফলক, যা দিয়ে নৌকা বা অন্যান্য জলযানকে বেঁধে রাখা হয়। নোঙ্গর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? এই যে এর উত্তরটি উদ্ধৃত পংক্তিটি এখান থেকে শুরু করবে, বন্ধনকে অতিক্রম করতে পারে না, এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 মোট কথা, ইলিয়াসের তখন খুব বোলাও, আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে। ইলিয়াস কিভাবে সকলের ঈর্ষার পাত্র হয়ে উঠেছিল? লক্ষ্য, উত্তরটি এখান থেকে লিখবে। প্রথম জীবনে ইলিয়াসের প্রভূত সম্পত্তি না থাকলেও 35 বছরের অক্লান্ত পরিশ্রমে সে অনেক সম্পত্তির অধিকারী হয়। তার 200 ঘোড়া, 150 গরু, মোষ, 1200 ভেড়া ছিল। ভাড়াটে মজুরদের কাজ ছিল এদের দেখাশোনা করা। ইলিয়াসের প্রচুর প্রভাব প্রতিপত্তিদের প্রতিবেশীরা তাকে হিংসা করতে শুরু করলো, এত দূর পর্যন্ত লিখবে। তার পরবর্তী জীবনের ছবি কিভাবে বদলে গেল? এই প্রশ্নের উত্তরটি যে মানব জীবনে উত্থান পতনের সুন্দর কাহিনী চিত্রিত হয়েছে ইলিয়াস গল্পে। প্রথম জীবনে ইলিয়াস প্রভূত সম্পত্তির অধিকারী না হলে পরবর্তী জীবনে কঠোর পরিশ্রমে সেই অনেক সম্পত্তি করেছিল। এখান থেকে শুরু করবে, দিয়ে দুর্দশা অন্তিমে পৌঁছে ইলিয়াস বিত্তহীন হয়ে পড়ল, এতদূর পর্যন্ত লিখবে। 7.2 দাগে একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, আমার ছোটবেলার গল্প শোনাতে হবে। কার কাছে এমন ফরমাস এলো? তিনি তার ছোটবেলার গল্প কিভাবে শোনালেন? লক্ষ্য করো, এই যে একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিটিতে গল্পকথক সুকুমারের কাছে তার ছেলেবেলার গল্প শোনানোর ফরমাস এসেছিল একটি পত্রিকার পক্ষ থেকে, এতদূর লিখবে, বুঝতে পেরেছ। এর পরের প্রশ্নের উত্তরটি, অর্থাৎ পাঠ সেই প্রশ্ন সেই একই দাগের পরের পাঠ প্রশ্নের উত্তরটি, আলোচ্য গল্পে কথক সুকুমার চরিত্রে একটি বড় গুণ তার বিনয়। এখান থেকে শুরু করবে, দিয়ে আশাটাকে অস্বাভাবিক বলেছেন, এতদূর পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। অর্থাৎ এখান থেকে এতদূর। 8 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 বিধুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিভং 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 বিভং
বিদুশেখরের গলা কথাটির অর্থ কি? বিদুশেখরের বলা কথাটির অর্থ কি? কথাটির অর্থ হলো ভীষণ বিপদ, বিপদ, ভীষণ বিপদ। বোমযাত্রীর ডায়েরি গল্প অনুসরণে সেই পরিস্থিতিটির বর্ণনা দাও। তোমরা এখান থেকে শুরু, হঠাৎ বিধু একটি কাণ্ড ঘটিয়ে বসলো, এখান থেকে শুরু করে, বুঝতে পেরেছ? দিয়ে এতটা লেখো, তারপরে আমি দেখাচ্ছি। এরপরে লিখবে বিদুশেখরের মেজাজ খারাপ, বোতাম টিপে তাকে চালু করে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে, তুমি নামবে না? সে মাথা নেড়ে না বলায় শঙ্কু পুনরায় প্রশ্ন করলেন, কেন, কি হয়েছে? উত্তরে বিধু শুধু বলল বিভং অর্থাৎ বিপদ। শঙ্কু বড় চিন্তান্বিত হলেন। অগত্যা বিধুকে রকেটে রেখে শঙ্কু প্রহ্লাদ নিউটনকে নিয়ে মঙ্গলে নেমেছিলেন। এত পর্যন্ত লিখবে। 8.2 এর দাগে খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো। কোন খাতার কথা বলা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। প্রফেসর শঙ্কুর অসামান্য ডায়েরির মূল প্রাপক তারক চাটুর্যে। পরে তারকবাবু এই লাল খাতাটি ঘটনাচক্রের লেখককে দেন। এই খাতাটির কথা বলা হয়েছে, বুঝতে পেরেছ? বক্তার মনে খটকা লাগলো কেন, তা সেই খাতাটির প্রকৃতি আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করো। এই যে সত্যজিৎ রায়ের লেখা বোমযাত্রী ডায়েরি গল্প পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখবার সময় তারক চাটুর্যের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পান কথক। পুজোর গোলমালে খাতাটার কথা তিনি ভুলেই যান। অনেকদিন পর আলমারি খুলে চলন্তিকা টানতে গিয়ে শঙ্কুর ডায়েরিটা বেরিয়ে পড়ে। তিনি খুলে দেখেন কালির রং লাল, অথচ তার মনে পড়ে যখন প্রথমবার খাতাটি দেখেছিলেন তখন কালির রং ছিল সবুজ। শঙ্কুর ডায়েরির লেখার কালির রং পরিবর্তন দেখে তার মনে সংশয় তৈরি হয়, অর্থাৎ খটকা লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই চ্যানেলের মাধ্যমে রায়ের মাটির প্রশ্ন বিচিত্রা ক্লাস 9-এর বাংলা, ভূগোল, ইতিহাস এবং জীবন বিজ্ঞান প্রশ্নের উত্তরগুলো সমাধান পাবে, বুঝতে পেরেছ?